বছর 15 বয়স প্রদীপের, বলা যায় ছোটই সে। আমরা যারা এই বয়সে মায়ের হাতে ভাত খাই কিংবা পরীক্ষার হলের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যাদের বাবা মা, এটা কিন্তু তাদের গল্প নয়। গল্পটা সেই ছেলেটার যে সকালে বেরিয়ে সারা দুপুর বিকেল রাস্তায় রাস্তায় ঝুড়ি ভাজা চিপস বিক্রি করে, আর তারপর বাড়ি ফিরে অবসরটুকু না নিয়েও বেরিয়ে যায় টিউশন পড়াতে। যে ছেলেটা রাতে বাড়ি ফিরে দেখে তার শূন্য ঘরে সে সম্পূর্ণ একা, কেউ নেই যে দুটো ভাত বেড়ে খেতে দেবে তাকে, কিংবা মাথায় হাত বুলিয়ে সাহস জুগিয়ে বলবে আমি তো আছি। সেই ছেলেটাও কিন্তু এগিয়ে চলে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে। আর আমরা যখন এই পরিস্থিতিতে বোর হয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছি কিনা সেটা নিয়ে গবেষণা করতে ব্যস্ত, তখন ওই ছেলেটা বাড়ি বাড়ি ঘুরছে খাবারগুলো বিক্রির আশায়। কারণ রোজগার বন্ধ হলে ওর খাওয়া বন্ধ হবে, খিদেটা তো আর ডিপ্রেশনে চলে যাবে না। প্রদীপ যখন ছোট্ট তখন সংসার ছাড়ে তার বাবা, হয়তো সে অন্য কোনো নতুন সংসার পেতেছে আর প্রদীপের মতো সন্তানের বাবাও হয়েছে। প্রদীপ আর তার মা রয়ে গেল শুধু সংসারে। গরিবের সংসারে অভাব আর খিদের জ্বালার সাথে লড়াই করে বড় হতে থাকে প্রদীপ। তবু প্রদীপ খুশিই ছিল। মা যখন গরম গরম ফ্যান দিয়ে ভাত মেখে খাইয়ে দিত, প্রদীপকে মনে হতো যেন অমৃত খাচ্ছে। প্রদীপ অনেক ভালো মন্দ খাবার খায়নি, তার কাছে সেরা খাবার এটাই। আর রাতে যখন মায়ের কোলে মাথা রেখে শুতো প্রদীপ, কখন যে দু চোখে ঘুম নেমে আসতো বুঝতেই পারতো না সে। এখনও রাতে চোখ বুঝে ঘুমানোর আগে মায়ের মুখটা মনে করার চেষ্টা করে প্রদীপ। আবছা আবছা মনে পড়ে সেই দিনটার কথা। চারিদিকে কত লোকজন, পুতুল, খেলনা, মিষ্টির দোকানগুলোতে থরে থরে সাজানো আছে জিলিপি, গজা, পাঁপড়। সেদিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মা বলেছিল বাড়ি যাবার সময় জিলিপি কিনে দেব। তারপর মায়ের হাত ধরে মেলায় ঘুরতে ঘুরতে অনেকবার বায়না করেছিল প্রদীপ একটা খেলনা কিনে দেওয়ার জন্য। মা শুধু বলেছিল শুধু শুধু টাকা নষ্ট করিস না বাবা। তারপর যখন মনে পড়েছিল ছোট ছেলেটার খেলনা বলতে একটা ফাটা বল, মনটা হু হু করে উঠেছিল তার। প্রচুর ভিড়, ঠেলা ঠেলি, তার উপর প্রদীপ মায়ের হাত ধরে টানাটানি করছিল। হঠাৎ মায়ের হাত ছেড়ে গেল। এ কি হয়ে গেল? কোথায় তার মা? শুধু তো মানুষ। মানুষের পায়ের কাছে দাঁড়িয়ে থাকা ছোট্ট প্রদীপ কাঁদতে থাকলো। না, অনেক খুঁজেও আর মাকে খুঁজে পায়নি সে। অনেক চিৎকার করে কেঁদেছে, মা মা করে ডেকেছে, কিন্তু প্রচুর ভিড় আর মাইকের আওয়াজ, সে ডাক তার মায়ের কান পর্যন্ত পৌঁছায়নি। তারপর যে সে কিভাবে হাঁটতে হাঁটতে স্টেশনে যায় আর ট্রেনে উঠে পড়ে সেটা ঠিকঠাক মনে নেই তার। ট্রেনে ওঠার খুব ইচ্ছে ছিল প্রদীপের। বাবার কাছে যাওয়ার বায়না করলেই মা দূরের ট্রেনের দিকে হাত দেখিয়ে বলতো তোর বাবার কাছে যেতে হলে ওই ট্রেনে চেপে যেতে হবে, বড় হলে ঠিক যাবি তুই। বারবার ওই স্টেশনে যেতে চাইতো প্রদীপ, কিন্তু মা কখনো যেতে দিত না। তাই মাকে খুঁজে না পেয়ে প্রদীপ খুঁজতে বেরিয়ে পড়ল বাবাকে। সে স্টেশনে থামার পর কয়েকজন পুলিশ নিয়ে গেল প্রদীপকে। প্রদীপ মনে মনে ভাবল পুলিশ কি তাকে মারবে? কই না তো, উল্টে পুলিশটা হাতে একটা চকলেট দিয়ে আদর করে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়? কিন্তু প্রদীপ তো কত কিছু এখন জানে না, খালি বারবার করে বাবা আর মায়ের নাম বলে গেল। কিন্তু এইভাবে তো আর খুঁজে দেওয়া সম্ভব নয় প্রদীপের মাকে। তাই প্রদীপের জায়গা হলো সরকারি হোমে। প্রথম প্রথম খুব কাঁদতো প্রদীপ, ভাবতো অন্যদের মতো তার বাবা মাও বুঝি নিয়ে যাবে তাকে। কিন্তু এতগুলো বছর কেটে গেল, কেউ তো এলো না নিতে। হোমেই লেখাপড়া শিখতে থাকে প্রদীপ মন দিয়ে। তারপর একজন দাবি করে যে সে প্রদীপের দাদু। তারপর প্রদীপের দায়িত্ব নিয়ে অস্বীকার করলে প্রদীপ নিজের দায়িত্ব নিজেই নিয়ে নেয়। এখন প্রদীপ ক্লাস 9-এর ছাত্র, থাকে এক কামরার ভাড়ার ঘরে। পড়াশোনার সাথে সাথে রোজগার করতেও শিখে গেছে সে। এখন প্রদীপ নিজেই রান্না করে গরম ফ্যান ভাত খায়। মায়ের হাতের মতো না লাগলেও পেটটা ভরে যায় ঠিক। সব হারিয়েও এই ছেলেটা কিন্তু আশা হারায়নি। কি হতে চাও জিজ্ঞেস করলেই অকপটে বলে দেয় একজন সোশ্যাল ওয়ার্কার হতে চাই আমি। আমরা কজন এমন বলতে পারি? কজন পারি ক্লাস 9-এ পড়ে ক্লাস 4-5-এর ছেলে মেয়েদের পড়ানোর ধৈর্য রাখতে?
আমাদের তো ওই বয়সে মাস্টার মশাইরা বাড়িতে পড়াতে আসেন। আমরা যখন বিকালে ফুটবল বা ক্রিকেট খেলতে ব্যস্ত, ওই ছেলেটা তখন ব্যস্ত কয়েকজনের অঙ্ক আর বিজ্ঞান বোঝাতে। একদিন হয়তো এই ছেলেটাই বড় হয়ে অনেক মানুষকে পথ দেখাবে, কারণ ও জানে লড়াই করতে। ওকে একাই বাঁচতে হবে, ভালো থাকতে হবে। একটু অসুস্থ হলে আমাদের বাবা মা অস্থির হয়ে পড়েন। ও অসুস্থ হলে হয়তো ওকে জ্বর গায়েও বেরোতে হবে কাজে। আর আমরা যখন জানালার পাশে বসে বৃষ্টি দেখব আর গান শুনতে শুনতে বলবো, আহা কি রোম্যান্টিক ওয়েদার, তখন ও হয়তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আশ্রয় নেবে কোনো বাড়ির কার্নিশের নিচে। কেউ হয়তো তাড়িয়ে দেবে আর কেউ হয়তো দয়া করে কিছু বলবে না। তারপর বাড়ি ফিরে যখন দেখবে ফাটা টালি থেকে জল ঢুকে ওর ঘর ভেসে যাচ্ছে, তখন ভিজে কাঠ দিয়ে রান্না করতে না পেরে না খেয়েই রাতটা কাটিয়ে দেবে ও। আর আমরা তখন ইলিশ ভাজা, খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভরপেট খেয়ে ঘুমাতে যাওয়ার আগে স্ট্যাটাসে লিখব বোরিং লাইফ বা লাইফ ইজ টু মাচ ডিফিকাল্ট।